না শেখ হাসিনা আজকে বাংলাদেশে হত্যা গুম খুন রাজনীতি করছেন, ভোট চুরি করছেন, দিনের ভোট রাতে নিচ্ছেন। আজকে বাংলাদেশের কথা বলার অধিকার নেই। যারা এই সরকারের মধ্যে কথা বলে তাদেরকে গুম করা হয়, তাদেরকে খুন করা হয়। এই স্বাধীন বাংলাদেশে এই বিজয়ের মাসে আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনগণের স্ত্রী আজকে গ্রেপ্তার অবস্থায়, অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটা বাংলাদেশের মানুষ কখনো মানতে পারে না, মানতে পারে না। আজকে শহীদ রাষ্ট্রপতি জনগণ মুক্তিযুদ্ধের ঘোষক, তার আজকে উত্তরসূরি তার পুত্র তারা আজকে চিকিৎসাধীন অবস্থায় মিথ্যা মামলা বিদেশে অবস্থান করছেন। এটা কোনদিন হতে পারে না, মানতে পারে না। প্রিয় সাথী বন্ধুরা, এই শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনা গুম খুনের রাজনীতি করছেন। আজকে শেখ হাসিনা আজকে ভোট চুরি ভোট ডাকাতি রাজনীতি করছেন। আজকে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, বাংলাদেশের মানুষের কথা বলে অধিকার থাকবে না, বেগম জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে না, তারেক রহমান বাংলাদেশের বাড়িতে ফিরে আসতে পারবে না। আজকে বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করে বাংলাদেশের বাড়িতে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করতে হবে। সেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জওয়ান বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা এদেশের জাতীয় মানুষের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আজকের এই আলোচনা সভাটি অত্যন্ত বাদ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি, এবং সেই জন্য কোনো ধরনের হাততালি আপনারা দিবেন না দয়া করে। আর যখন স্লোগান দিবেন সেটা বুঝতে হবে কোন সময় স্লোগানটা দেওয়া যায়। আপনি যদি কন্টিনিউ স্লোগানে দিতে থাকেন একজনের আলোচনা অথবা বক্তব্যের মধ্য দিয়ে, এই স্লোগানটা যখন আসে ওই বক্তব্য আলোচনা শুনে না। সুতরাং দয়া করে এটা রাজনীতির একটা অংশ, বুঝতে হবে কখন স্লোগান দেওয়া যায়, কখন স্লোগান দেওয়া যায় না। কাউকে আমরা যদি খুশি করার জন্য স্লোগান দিই এটাও বোঝা যায়। সুতরাং এই জিনিসটা আমরা যদি না বুঝে বারবার বললে আপনার হয়তো বিরক্তিবোধ করবেন এবং আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয় না, হচ্ছে না। সংগ্রামী সুধীমণ্ডলী, আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এক সময় যিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্বে ছিলেন, তাকে আমরা আজকে আলোচক হিসাবে এখানে আসার জন্য অনুরোধ করেছি। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রফেসর আব্দুল লতিফ মাসুম। তাকে অনুরোধ করছি আজকের এই আলোচনা সভায় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রফেসর আব্দুল লতিফ মাসুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহতী আয়োজনের সম্মানীয় সভাপতি নন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এদেশের শীর্ষ স্থানীয় বুদ্ধিজীবী প্রফেসর মাহবুবুল্লাহ, আলোচকবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে একটি দুঃখজনক দিন। 1971 সালে ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী এই জাতিকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। কোন জাতিকে যদি নিঃশেষ করা যায়, যদি তার বুদ্ধিজীবীদের নিঃশেষ করা যায়,
এইভাবে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে শুধুমাত্র রক্তাক্ত করেই তারা ক্ষান্ত হয়নি, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেই তারা তাদের ইস্পিত লক্ষ্য অর্জন করতে চায়নি। জাতি হিসাবে আমরা যাতে ভবিষ্যতে না দাঁড়াতে পারি সেই কারণে তারা বেছে বেছে ঠান্ডা মাথায় আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই পরিবেশের পরে বুদ্ধিজীবী হত্যা, বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত নৃশংস অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে জাতীয় সরকার প্রতিষ্ঠা হওয়ার দাবি ছিল। আওয়ামী লীগের লোকেরা যুদ্ধ করে নাই, কিন্তু যুদ্ধের সমস্ত 16 আনা সুবিধা 16 আনা দাবি তারা করেছে। কলকাতার হোটেলে, কলকাতার পরিবেশে তারা কি করেছে তার অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। তারা সাধারণ মানুষ, এদেশের কৃষকের ছেলে, এদেশের শ্রমিকের ছেলে রক্ত দিয়েছে, আর তারা এই রক্তের বিনিময়ে সমস্ত সুবিধা, সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা তারা লুটপাট করেছে। সেই ইতিহাস অন্য ইতিহাস। বুদ্ধিবৃত্তিক ভাবে যে বুদ্ধিবৃত্তিক ভাবে বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি সরকার যে চেষ্টা করেছিল, ঠিক একইভাবে 1972 সালের স্বাধীনতা যুদ্ধের পর যারা ক্ষমতায় আসীন হলো তারা একই পথ অনুসরণ করলো। তারা বুদ্ধিবৃত্তিক নিধন, বুদ্ধিবৃত্তিক নিঃশ্বাস অনুসরণ করতে শুরু করলো। মানুষ যাতে কথা বলতে না পারে সেজন্য তারা নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। বুদ্ধিজীবী যারা ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে চাকরচ্যুত করেছে। সেই বুদ্ধিবৃত্তিক, সে আমলাও হতে পারে, সে শিক্ষক হতে পারে, সেখানে একটা দুঃসহ অবস্থা সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন যে রাজনীতি আর বুদ্ধিবৃত্তিক আন্দোলন একই সমতলে চলে। যে রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক আলোকপাত নেই, আলো নেই, সেটি বর্বরতায় পরিণত হয়। সিরাজ শিকদার বুদ্ধিবৃত্তিক ভাবে বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছে, একটি সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলেছে। আজকে মাহবুবুল্লাহ, আজকের এই সভার একজন মধ্যমণি, তিনি সেই সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন। তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে 72 থেকে 75 পর্যন্ত তা আমরা অনেকেই জানি না। তার কারণ হলো যে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে বিশ্বাস করত না, অবশেষে বাকশাল হয়েছিল। এখন যে অবস্থা বিরাজ করছে, গোটা জাতির স্বাধীন জাতি হিসাবে সরকারের পক্ষ থেকে এই জাতির শিক্ষা ব্যবস্থা, এই জাতির গণমাধ্যমের ব্যবস্থা, এই জাতির সাংস্কৃতিক অবস্থা, এর মাধ্যমে গোটা জাতিকে একটি লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা গ্রহণের প্রয়োজন ছিল। কিন্তু তা না করে তারা এই মুহূর্তে যে অবস্থাতে সৃষ্টি করেছে তা দুঃসাহনীয়, তা আপনারা সকলেই জানেন। আপনারা কুয়েটে প্রফেসর সেলিমের অবস্থা প্রত্যক্ষ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রতি তারা কি আচরণ করে তা আপনারা দেখেছেন। এই সেদিন আসিফ নজরুল একথাই বলেছিলেন, প্রকৃত সত্য কথা বলেছিলেন যে যদি বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয় তাহলে পরে কাবুল বিমানবন্দরে যে দৃশ্যের অবতারণা হয়েছে, বিমানের ডানা ধরে বিমানে উঠে
আবার চেষ্টা করেছে সেই একই দৃশ্য বাংলাদেশে দেখা যেতে পারে এই কথা বলার অপরাধে তাকে তার রুমে তালা ঝুলিয়েছে। তাকে পাকিস্তান পাঠানোর ছাত্রলীগের সভাপতি নাহিয়ান নিজে তাকে হুমকি দিয়েছে যে পাকিস্তানে পাঠিয়ে দেবে। এর আগে আরেকজন বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি লিখেছিলেন, জ্যোতির্ময় জিয়া প্রবন্ধে উনি লিখেছিলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটাও নাকি অন্যায়। জিয়াউর রহমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য তার কাপড় উপরে ফেলতে চায়। জিয়াউর রহমানের যে বুদ্ধিবৃত্তিক অবস্থান, আমি অবাক হয়ে যাই। একজন সেনাবাহিনী প্রধান, একজন সেনানায়ক কি করে এই জাতির পালস অনুভব করলেন, কি করে এই জাতির মনের খবর, হৃদয়ের খবর রাখলেন। তিনি এমন এক ব্যবস্থা প্রবর্তন করলেন, এমন এক দর্শন আমাদেরকে দিলেন যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী সেটি হয়তো ভাবিনি, কিন্তু তার ভাবনায় যেটা এসছে বাংলাদেশের জাতিগোষ্ঠীকে একত্র করে আমাদের মুক্তিযুদ্ধ যেমন সত্য, তেমনি সত্য আমাদের ধর্ম, তেমনি সত্য আমাদের ভাষা, তেমনি সত্য আমাদের নির্যাতন, আমাদের গরম, সব মিলে একটি জাতি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে একত্রিত হতে পারে, ইউনিটি আসতে পারে, সেই ব্যবস্থা উনি করেছে। আপনারা জানেন জিয়াউর রহমান বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য শিশু একাডেমি করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে বিএনপি সরকার করেছে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে কথা শুনতেন। জিয়াউর রহমান তালুকদার মনিরুজ্জামানকে দাওয়াত দিয়েছেন, তিনি আলজেরিয়াসে কনফারেন্সে যাবেন। নেতা যদি বুদ্ধিজীবীদের সম্মান করেন, নেতা যদি বুদ্ধি বিবেচনা জ্ঞানকে ধারণ না করেন, তাহলে সে জাতি আগাতে পারে না। জিয়াউর রহমান তালুকদার মনিরুজ্জামানকে পাশে বসালেন, আলজেরিয়ার যাবেন নন অ্যালাইন কনফারেন্সে। তিনি স্যার কথা শুনলেন, সবাই পান না বলে। এইভাবে প্রফেসর ইমাজউদ্দিন, প্রফেসর মাহবুবুল্লাহ, সমস্ত এই ধরনের মানুষকে তিনি পাশে রেখেছেন এবং আপনারা জানেন বুদ্ধিবৃত্তিক ভাবে বাংলাদেশ জিয়াউর রহমানের সময় এগিয়েছে। এই পরবর্তীকালে দেখা গেছে যে জিয়াউর রহমানের আদর্শ বিএনপি অনুসরণ করেছে এবং বাংলাদেশে নাটকে, সিনেমায়, গ্রন্থ প্রকাশনায়, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট সবকিছু মিলিয়ে একটি বুদ্ধিবৃত্তিক ভাবে এগিয়ে চলেছে। আজকে বুদ্ধিবৃত্তিক এগিয়ে যাওয়া তো দূরের কথা, ভিন্ন মত যারা পোষণ করেন তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য জেল, জুলুম, মামলা, হামলার কোনো পন্থী নেই। আমরা যদি এই অবস্থার পরিবর্তন করতে না পারি, তাহলে পরে আপনারাও কথা বলতে পারবেন না। আপনারা আজকে যে এসেছেন, এই যে এটুকু আসার জন্য যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা আগামীকাল থাকবে না। তার কারণ আপনারা দেখেন 96 সালে তাদের এক চেহারা, 2006 সাল থেকে তাদের আর এক চেহারা। এইভাবে তোরা কাটে জাতিকে ফ্যাসিবাদ, এটাকেই বলে ফ্যাসিবাদ। বুদ্ধিবৃত্তিক ভাবে পত্রিকায় লেখা যাবে না। ওই যে আমাদের আবু সালে ভাই লিখছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলার শালার এমন স্বাধীনতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলার শালার এমন স্বাধীনতা। এই স্বাধীনতাকে তারা নিঃশেষ করে দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই, আমার বলার স্বাধীনতা নেই, আপনার কথার স্বাধীনতা নেই, আপনার অ্যাসেম্বলি, আপনার একত্র হওয়ার স্বাধীনতা নেই। যদি আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে চাই, যদি সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, তাহলে পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ব্যতীত, আমাদের তারেক জিয়ার নেতৃত্ব ব্যতীত আর কোনো বিকল্প নেই। বাংলাদেশে তারাই হচ্ছে এই দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই দেশের সার্বভৌমত্বের প্রতীক, এই দেশের জাতীয় নিরাপত্তার প্রতীক, এই দেশের সংহতির প্রতীক। সুতরাং সেই সাথে সাথে আমরা যদি তা চাই, আমরা যদি আমাদের নেত্রীর মুক্তি চাই, আমরা যদি আমাদের স্বাধীনতাকে সংহত করতে চাই, তাহলে পরে আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই একই কথা আমরা এইভাবে এই সাধারণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে পারবো না।
আমরা আমাদের স্বাধীনতাকে উদ্ধার করতে পারবো না, আমাদের গণতান্ত্রিক উদ্ধার করতে পারবো না, আমাদের ভোটাধিকারকে উদ্ধার করতে পারবো না। তারা মজার ব্যাপার, তারা কিরকম স্বাধীনতা বিশ্বাস করে, এই যে মুরাদ আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন যে তাদের যে সংস্কৃতি, তাদের যে বুদ্ধিবৃত্তি, সেটা বোঝবার জন্য এই মুরাদ হচ্ছে একটি নমুনা। তারা যা ধারণ করে তারা সেইভাবেই প্রকাশ করে, তারাই সেই এই নোংরামি অসভ্যতামি করে। সুতরাং এ থেকে মুক্তি পেতে হলে সমগ্র জাতিকে একত্র হয়ে আপনাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে ও রক্ত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। যদি রক্ত দেওয়ার জন্য তৈরি থাকেন তাহলে পারি কেবল এই জাতির মুক্তি ঘটবে, গণতন্ত্র আসবে, বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত হবে। আল্লাহ হাফেজ। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, এক সময়ে ঢাকার ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজকে এই সভার সংগ্রামী সভাপতি আজকে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন। আজকের বিজ্ঞ আলোচক, এক সময় তুখোর ছাত্রনেতা, শিক্ষক, বুদ্ধিজীবী ডক্টর মাহবুবুল্লাহ, উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সাবেক মন্ত্রী, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের সিপাহসালার জনাব আমানুল্লাহ আমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলবো যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনারা স্লোগান দেন, আপত্তি নাই, তবে কম কম দেন, কিন্তু কেউ তালিটা দিয়েন না। সমবেত বন্ধুগণ, আমরা যারা যুদ্ধ করেছি, এই দেশটা স্বাধীন করেছি, কিছু কিছু দিবস, কিছু কিছু মাস আমাদের জন্য খুবই ইমোশনাল। আজকের এই ডিসেম্বর মাস বাংলাদেশের একটি ঐতিহাসিক মাস। এই বাংলাদেশের এই ডিসেম্বর মাসে আমাদের অনেক সাথীকে আমরা হারিয়েছি। একসাথে যুদ্ধ করে বাংকারে ছিলাম, হয়তো পরবর্তী সময় সে শহীদ হয়েছে, যার বিনিময়ে আজকে আমরা এই দেশ পেয়েছি। কে কি বলল, আওয়ামী লীগ কি বলল, তাতে কিছু আসে যায় না। এই দেশটা কোন দলের কারণে স্বাধীন হয় নাই, কোন ব্যক্তির কারণে হয় নাই। এই দেশের সম্মিলিত জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল,
সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার ঘোষণার মধ্য দিয়ে সেদিন সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল। অবশ্যই আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে স্বৈরাচারিণী শেখ হাসিনার কারাগারে যিনি আজকে মৃত্যু যন্ত্রণায় ভোগ করছেন, আমাদের সেই প্রিয় নেত্রী যিনি সেদিন সেই 26শে মার্চের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই রিভল বলার পর থেকে পাকিস্তানি বাহিনীদের দ্বারা অত্যাচারিত হয়েছেন। চিটাগাং থাকতে পারেন নাই, কুমিল্লায় থাকতে পারেন নাই, ব্রাহ্মণবাড়িয়া থাকতে পারেন নাই, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় এলাকায় তন্ন তন্ন করে তারা খুঁজেছে এবং তারপরে তার 2 শিশু সন্তান আমাদের নেতা তারেক রহমান এবং তার ভাই প্রকৌশল তাকে গ্রেফতার করে এই দেশ স্বাধীন হওয়া পর্যন্ত পাকিস্তানিদের কারাগারে ছিল। আজকে তার চিকিৎসার সুযোগ এই স্বাধীনতার 50 বৎসর পূর্তি উৎসবে আজকে যারা মুক্তিযুদ্ধের তারা কিছু দায়ী করে, তারাই নাকি একমাত্র মুক্তিযুদ্ধের শক্তি। তাদের আমলে যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তার পরিবার সেই সময় পাকিস্তানিদের কারাগারে ছিল, আজকে সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয় না। আজকে বলতে চাই বুদ্ধিজীবী অনেকে আছেন, অনেকে সাংবাদিক আছেন, আজকে যদি একই অবস্থায় শেখ হাসিনা কারাগারে থাকতো, তার চিকিৎসা না হতো, আপনারা কি বলতেন? বিবেকের কান্নায়। তাই আজকে কি আপনাদের বিবেক কাঁদে না? কিন্তু বলে আজকে সাধারণ জনগণ আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, বেগম খালেদা জিয়ার জন্য মুক্তি চায়। আজকে তাকিয়ে দেখেন, সবাই আজকে সারা দেশে জনগণ বেগম খালেদা জিয়াকে চায়। এটাই হলো বেগম খালেদা জিয়ার অপরাধ। আজকের এই সরকার ডুবে গেছে, ডুবে গেছে। আজকে এই সরকারের মন্ত্রিসভায় ছিল, আজকে সেই লোক আজকে বিভিন্ন পৃথিবীতে ঘুরে বেড়াইতেছে চোরের মতো, তারা কেউ জায়গা নেয় না। এখন ওই সরকার বলে তারা নাকি খুব ভালো সরকার, অথচ এই মুরাদ কয়েকদিন আগেও বলছে তিনি যা বলেন, তিনি যা করেন শেখ হাসিনার নির্দেশেই করেন। কি কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর দায়ীকে, 1 নম্বর দায়ী শেখ হাসিনা। আমাদের অনেকে বলেন, বিভিন্ন জন কলম লেখেন, সবাই নষ্ট হয়ে গেছে, শেখ হাসিনাই খালি ভালো আছে, এর জন্যই নাকি দেশটা আছে। আর ওইটাই তো একদম নষ্ট। এই সবল বসো, এই সবল কথা বললে হবে না। এই দেশে সকল প্রতিষ্ঠান শেষ করেছেন। আওয়ামী লীগের ছাত্রলীগ খাইছেন, যুবলীগ খাইছেন, স্বেচ্ছাসেবক লীগ খাইছেন, মহিলা লীগ খাইছেন, এখন মন্ত্রী পরিষদও খাইছেন। তার সাথে সাথে আজকে পুলিশ, আজকে বিডিআর তো আগেই খাইছেন।
আজকে পুলিশ নামে গায়ে কালিমা লাগাচ্ছে, এটার জন্য দায়ী কে? কাজে ওই জায়গায় ধরেন, ওই জায়গায় ধরেন। এই পুলিশের আজকে এই মুক্তিযুদ্ধের মাসে, বিজয়ের মাসে বলতে চাই, অনেক পুলিশ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। কিসের জন্য? এই রকম দেশ দেখার জন্য না, এই পুলিশের কালিমা লাগবে, এর জন্য পুলিশটা শহীদ হয় নাই। তাই সেই কালিমা মোচন করতে হবে। এই রাখো না বাবা, স্লোগান দিও না। আরে কথা বলতে না, ভাবতে রাস্তাটা রাস্তায় নিয়ে স্লোগান দিতে হবে। আজকে এই পুলিশের গায়ে কালিমা লাগছে, তাই এখনো বলি, আপনারা কি ওই ডুবন্ত, এই পচা, এই নর্দমার কীট, এই আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনতার পক্ষে থাকবেন? আপনারা এখন ডিসাইড করেন। সারা দেশ এক হয়েছে, সারা বিশ্বের গণতান্ত্রিক বড় সকল দেশ আজকে এই আওয়ামী লীগ ফাঁসিবাদের বিরুদ্ধে, যারা শুধু কর্তৃত্ববাদী দেশ আছেন, কর্তৃত্ববাদী সরকার পরিচালনা করেন, যে দেশে গণতন্ত্র নয়, তারাই একমাত্র শেখ হাসিনার পক্ষে থাকতে পারে, অন্য কোনো দেশ নাই। তাই আজকে সময় এসেছে, এদের দালালি করবেন, এদের দালালি করেন। আজকে গণতন্ত্র রক্ষা করার কর্মীদেরকে গ্রেফতার করবেন, গুলি করবেন, নাকি তাদের পক্ষ থেকে সরে আসবেন? আপনারা ঠিক করেন। সময় এসে গেছে, আর কয়দিন পরে সময় পাবেন না, সময় পাবেন না। এই সরকার এই নৌকার ভাসবে না, নৌকা ডুবে গেছে। ডুবছে না নৌকা? আজকে হিজড়ার কাছে নৌকা হারে, এরপরে নৌকা আছে নাকি? তাই বলতে চাই, বেশি বক্তব্য দিতে চাই না, সময় আসছে। আজকে নেতারা এখানে আছেন, আমার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতারা আছেন। বলতে চাই, এবার ভুল করা যাবে না, এবার ভুল করা যাবে না। 2007 ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারি নাই। 2014 এই হাসিনাকে ডুবন্ত শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার পরও তাকে বিদায় করতে পারি নাই। 18 সালে আবার তাকে মুঠের মধ্যে মাওয়ার পরও তাকে ডুবাতে পারি নাই। এইবার এই নৌকা ডুবতে শুরু করেছে, আমরা যাতে এইবার ডুবাতে ভুল না করি। তাহলে এই দেশের এই মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারাই আজকে এসেছে, আজকে তাদের থেকে আসতে বলবো। যাই হোক, আর আসতে বলা না, আমি শেষই করবো। আসতে বলার আর নাই এখন। আজকে শুধু এটাই বলবো যে এই সরকার আজকে শেষ, যত তাড়াতাড়ি দাফন কাফন করে জানাজা দিতে পারি ততই আমাদের মঙ্গল। সেই লক্ষ্যে যাতে আমরা এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের বীর সিপাহ সালার চারশোর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক নন্দিত জননেতা জনাব আমানুল রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা
সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। আজকে স্থায়ী কমিটির সদস্য প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং একজন অর্থনীতিবিদ সাবেক এক সময়ের ছাত্রনেতা জনাব মাহবুবুল্লাহ স্যার, উপস্থিত রয়েছেন আরো অন্যান্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এর 2 দিন পরই বিজয় দিবস। যখন হানাদার বাহিনী এবং তৎকালীন পাকিস্তানি সরকার দেখল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে এবং যারা বুদ্ধি দিয়ে যাদের ভূমিকা রাখার মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগোবে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এটা ছিল একটি পরিকল্পনা, একটি নীল নকশা, তারই বাস্তবায়ন ঘটেছিল সেদিন। আপনাদের যে কথাটি অন্যান্য বক্তারা বলেছেন, আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। আজকের এই দিনে আপনাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন তার 2 সন্তান, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো, দুইজনই সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে ছিলেন এবং জিয়াউর রহমান তখন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে একদিকে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ সশস্ত্র সংগ্রাম, আরেকদিকে যারা আজকে স্বাধীনতার দাবিদার তারা এই দেশ থেকে বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে কিছু কিছু জায়গায় গিয়ে বিদেশে তারা তাদের সেই মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে তো দূরের কথা, সেদিন সেখানে তারা বিলাসবহুল জীবন যাপন করেছে। আজকে এই দিনে সেই তাদেরই প্রেতাত্মারা, তাদেরই সন্তানরা আজকেও এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন চলাকালীন অবস্থায় 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যিনি 9টি বছর
স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকেও তিনি জেলে রয়েছেন, আজকে তিনি অসুস্থ, চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, কারণ ওই পুরনো ঢাকার জেলখানায় যখন ছিলেন তখন স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে অসুস্থ করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিবে, এটাই ছিল এই সরকারের পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আজকে তাকে বিদেশে চিকিৎসার জন্য আজকে সুযোগ দেওয়া হচ্ছে না, পাঠানো হচ্ছে না। কারণ যদি বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয় সেখানে ধরা পড়ে যাবে যে এই সরকার এবং সরকার প্রধান বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য শ্রম পরিচালনার মধ্য দিয়ে আজকের এই অবস্থার সৃষ্টি করেছে। তাই আজকে এই সরকার জনগণের সরকার নয়, পায়ের নিচে তাদের মাটি নেই, জনগণ তাদের সাথে নেই। প্রশাসন দিয়ে তাদেরকে ব্যবহার করে গুম করে খুন করে আজকে সরকার ক্ষমতায় রয়েছে এবং এই ক্ষমতায় যে টিকে আছে দমন নীতি চালিয়ে। তার ফলশ্রুতিতে আপনারা দেখছেন বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রের কি অবস্থা আজকে। পুলিশের মতো একটি প্রতিষ্ঠান আজকে তাদেরকে যুক্তরাষ্ট্রে যাওয়ার, পুলিশের যে সর্বোচ্চ জায়গায় রয়েছে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। আজকে র্যাবের ডিজি তাকে সেই যুক্তরাষ্ট্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। আজকে অনেক কর্মকর্তা নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং শুধু তাই নয়, আজকে যে গণতন্ত্রের কথা বলে বর্তমান প্রধানমন্ত্রী এবং এই আওয়ামী লীগ সরকার, সেই গণতন্ত্রের সামিট হচ্ছে, সেখানে বাংলাদেশ কিন্তু নিমন্ত্রণ পায় নাই, আমন্ত্রণ পায় নাই, তাদেরকে দাওয়াত করে নেই। অথচ আজকে সারা বিশ্ব দেখছে বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ, বাংলাদেশে মানবাধিকার ভুলণ্ঠিত। আজকে গণতন্ত্রের মা জেলখানায়, তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আজকে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান স্লোগান তুলেছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই নেতাকে আজকে একটার পর একটা মিথ্যে মামলায় সাজা দিয়ে তাকে আজকে বিদেশে রাখা হয়েছে। মনে করেছে শেখ হাসিনা আবার সেই 2018 সালের মতো নির্বাচন করে আবার তিনি ক্ষমতায় আসবেন, রাতের অন্ধকারে ভোট নিয়ে, আগের রাতে ভোট নিয়ে, নিশিরাতে ভোট কারচুপি করে, ভোট ডাকাতি করে, ভোট চুরি করে আবার ক্ষমতায় আসবেন। জিয়াউর রহমান একদলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসন থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, আগামী দিনে বেশি দেরি নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে এবং এই নব্য স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে সকলের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান, আরেকটি সংগ্রাম, আরেকটি যুদ্ধ ইনশাল্লাহ হবে। সেজন্য আপনারা প্রস্তুতি নিন, সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা সেদিনই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলেছিলাম এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবো না। আজকেও বলছি আপনাদের সকলকে সাথে নিয়ে হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না। রাজপথে থাকার প্রস্তুতি নিন।
তাই আজকে আমাদেরকে শপথ নিতে হবে 90-এর আন্দোলনে ডান দিকে বা দিকে এদিকে ওদিকে গুলি গিয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকের রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে সেই গুলি এদিকে ডান দিকে বা দিকে নয়, যদি সেই গুলি আমাদের বুকে লাগে আমরা রাজপথ থেকে যাব না। আপনারা সকলে সেই প্রস্তুতি নিন। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করুন। হাসিনাকে আর সময় দেওয়া হবে না। সময় দিতে চান আপনারা? আর সময় হবে না, রাস্তায় থেকে হবে। কর্মসূচি দিন, কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে হাসিনার পতন হবে। হাসিনার পতন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হবে না, বিদেশে চিকিৎসা হবে না। অতএব শেখ হাসিনার পতন ছাড়া আর কোন বিকল্প নেই। রাস্তায় নামুন, রাস্তায় আসুন, রাস্তায় থাকবেন, রাস্তায় থেকে আন্দোলন ঐক্যবদ্ধভাবে করতে হবে। এটাই হোক আজকের এই বুদ্ধিজীবী দিবসে সকলের প্রত্যয়, সকলের শপথ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাথী বন্ধুরা, আজকের আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের বিপ্লবী সভাপতি, বর্তমান বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা অনাল বর্ষী বক্তা জনাব শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নেতা, যার হাত ধরে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল এগিয়ে নিয়েছিলাম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন, এখানে আমাদের উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের অত্যন্ত প্রিয় তাত্ত্বিক বুদ্ধিজীবী, এক সময়ের ছাত্র ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, সভাপতি, লেখক, বুদ্ধিজীবী, স্বাধীনতা যুদ্ধে অন্যতম রূপকার ডক্টর মাহবুবুল্লাহ, সাবেক উপাচার্য জনাব মাসুদ সাহেব,
ছাত্র আন্দোলনের একসময় দিকপাল, গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, প্রিয় সহকর্মী জনাব আমানুল্লাহ আমান, দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের খুব কাছের মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ বিএনপি অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা আমার, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেক কথা হয়েছে এবং আমাদের সিনিয়র নেতা এবং আলোচক বৃন্দ এখানে আছেন যারা বক্তৃতা করবেন, সেই জন্য আমি খুব বেশি সময় নিব না। শুরুতেই আমি আমার নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আজকে বাংলাদেশের জন্য যেসব অকুতোভয় বুদ্ধিজীবী জীবন দিয়েছিলেন, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের লাখো মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুক্তিযুদ্ধের 9টি মাস তার মাসুম 2টি পুত্র নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, তার স্বামী তখন রণাঙ্গনে যুদ্ধ করছেন। আমি শ্রদ্ধা জানাই যারা গত 50 বছর ধরে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য রাজপথে লড়াই করেছেন, শহীদ হয়েছে এবং জাতির আশঙ্কার প্রতীক হিসাবে। বন্ধুরা, আজকে ডিসেম্বর মাস, হাসি কান্নার মাস। একদিকে আমরা স্বজনকে হারিয়েছি, আরেকদিকে আমরা বিজয় লাভ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে। জাতিকে আমরা রক্ষা করেছিলাম, উদ্ধার করেছিলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা। সেই জন্য আজকে এই ডিসেম্বর হাসি এবং কান্নার মাস। এই মাসে আমরা স্বজনকে হারিয়েছি, এই মাসে প্রিয়জনকে হারিয়েছি, এই মাসে আবার আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা লড়াই করতে করতে আমরা জাতি হিসাবে বিজয় লাভ। বন্ধুরা, আজকে কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার নেত্রী, দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি নির্বাচন করে কখনো হারেন নাই, আরেকজন প্রধানমন্ত্রী এখন আছে, ইলেকশন করলেই হারে। খালি জিতার জন্য একটা জায়গা আছে, গোপালগঞ্জ। এর বাইরে যে এমনকি তার পিতা, এই যে সূত্রাপুরে দাঁড়িয়ে তার পিতা জিতছিল, কিন্তু জনাব সাদেক হোসেন খোকার কাছে তিনি দাঁড়িয়ে মা নির্যোগ সব কিছু জিততে পারেন। মেজর মান্না আমরাও চিনতাম না। আমরা নজরুল ভাইকে বলেছিলাম যে ইলেকশন করার জন্য, তিনি যে কোনো কারণে হোক করতে চান না। এখানে মুশারফ স্যার উপস্থিত আছে, প্রার্থী নাই প্রার্থী নাই, শেষ মুহূর্তে ধরে এনে মোস্তাফিজুর রহমান সাহেব কাকে দিলেন? মেজর মান্নান। আমরাও চিনি নাই, আমরা বিক্ষোভ করেছি, লোক নাই। আর এটাতে এখানে তো শেখ হাসিনা জিতে যাবে। ম্যাডাম বললেন, আরে দাও তো, দাও। ও মা, শেষ পর্যন্ত গিয়ে দেখি শেখ হাসিনা সেই মেজর মান্নানের কাছে হেরে। লজ্জার তো শেষ না। আমেরিকা বলছে এই সংবাদ তো পাইছে, আরেকটা সংবাদ বোধহয় পান নাই।
এইটা বোধহয় আসছে, মানে আসার পথে আছে, আসার পথে। আল্লাহ জানে সেই সংবাদ কি সংবাদ হয়। হয়তো বলবে ওরা এই 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 এই। কানাডাও ঢুকতে পারবে না, আমেরিকাও ঢুকতে পারবে না। সাবধান হ। সাবধান হ। তৈরি হন। একটাই কাজ, যে কাজ আমার শহীদের রহমান দেখিয়ে গেছে, যে কাজ বেগম খালেদা জিয়া আমাদের দেখিয়ে গেছে, তারেক রহমান দেখিয়েছে, রাস্তায় নামবো এবং স্বৈরাচারকে উৎখাত করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না। একটাই কাজ, ডিসেম্বর মাস না, কাম এটা শেষ করতে হবে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে। ডিসেম্বর বিজয়ের মাস, এই মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। বন্ধুরা, সময় কিন্তু নাই। এই যে আমার, এই যে সালাম ভাই আর অন্য বক্তারা বলে গেছে, যদি বেগম জিয়াকে বাঁচাতে হয়, একের সত্যি কথা বলি, অনুনয় বিনয় করে কোনো লাভ হবে না। যদি আমরা এই সরকারের পরিবর্তন না করতে পারি, শেষ হিসাব নিকাশটা যদি এই সরকারের সঙ্গে করতে না পারি, তাহলে বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হবে না। এটা মনের মধ্যে নিলে আমার মনে হয় যে এটি কাজ, সেটা আমরা করতে পারব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিজয় দিবসের আগামী বিজয় দিবসের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। ইতিমধ্যেই আমাদের আলোচনা সভায় আরো উপস্থিত হয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং সহ দপ্তর সম্পাদক বিলাল হোসেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের যোদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আলোচনা সভার প্রধান অতিথি প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই সেমিনারে মিলিত হয়েছে। বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে, কিন্তু এই বুদ্ধিজীবী দিবসের যে আলোচনা সভা এটা হচ্ছে 13 ডিসেম্বর। আসলে কোনো একটা সুনির্দিষ্ট দিন দিয়ে বুদ্ধিজীবীর আত্মত্যাগ, তাদের দেশপ্রেম, তাদের মানুষের প্রতি ভালোবাসা, এটা যথেষ্ট সম্মান দেখানো হয়। বস্তুত 1971 সালের 25শে মার্চের কালো রাত থেকে একদিকে যেমন চলছিল গণহত্যা, আরেকদিকে বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ড পুরো 9 মাস যুদ্ধকালীন সময়ে চলতে থাকে। আপনারা যদি কেউ দৈনিক প্রথম আলো শেষ পাতায় একটা ফিচার ওঠে, সেই ফিচারটা হলো দেশের বিভিন্ন এলাকায় যেই সব বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের অধ্যক্ষ, কলেজের অধ্যাপক, বিভিন্ন স্তরের মানুষ সেদিন পাকিস্তানি বাহিনী এবং তার দোসররা হত্যা করেছিল তার বিবরণ আমরা পাই। এবং সেই বিবরণ থেকে দেখা যায় শুধু রাজধানী ঢাকায় নয়, সমগ্র বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে রাজনীতি করেন রাজনীতিবিদরা, কিন্তু রাজনৈতিক দর্শন সেটা আসে বুদ্ধিজীবীদের কাছ থেকে, দার্শনিকদের কাছ থেকে। এবং আমাদের দেশের বা অন্য যে কোনো দেশে রাজনীতিকে বুদ্ধিজীবীরা তাদের চিন্তার দ্বারা, তাদের লেখনীর দ্বারা প্রভাবিত করে। আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি তার পটভূমি তৈরি হয়েছে এই বুদ্ধিজীবীদের কলম। এবং শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে। যদি আমরা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেই স্বাধীনতা সংগ্রামে টমাস পেইনের মতো বুদ্ধিজীবীর অবদান আছে। ফরাসি বিপ্লবের কথা বলি, সেখানে আমরা দেখব ভলতেয়ার, রুশো, এইসব দার্শনিকদের একটা অবদান আছে, বিশাল অবদান। রুশ বিপ্লবে ম্যাক্সিম গোর্কির মতো সাহিত্যিকের অবদান ছিল। চীন বিপ্লবে সেখানেও বুদ্ধিজীবীদের অবদান আমরা দেখি। কাজেই বুদ্ধিজীবীদের যে ভূমিকা, মনে হতে পারে তারা সব ছাপোষা মানুষ, কিছুই করছেন না, মিছিলে যাচ্ছেন না, কিন্তু তারা তাদের কলম চালিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শিখেছিলাম, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। তরবারির চাইতে কলম অনেক বেশি শক্তিশালী, আর বুদ্ধিজীবীরা সেই কলম চালান। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আজকে আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সালাম জানাতে হবে সেই সব বুদ্ধিজীবী যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং এদের মধ্যে আমি যাদের নাম, কিছু নাম বলতে পারি,
বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন, সন্তোষ ভট্টাচার্য এবং চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাক্তার মর্তুজা, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার রাফি। অধ্যাপকদের মধ্যে ফাইজুল মহিন, আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মুফাজ্জল হোসেন চৌধুরী, মুনির চৌধুরী, ডক্টর জি.সি. দেব, শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক নিজামুদ্দিন, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন এবং সাংবাদিক আনম ও গোলাম মুস্তফা। ইমাম গাজ্জালি, যাকে আমরা একজন ধর্মশাস্ত্রের, ইসলাম ধর্মশাস্ত্রের বিজ্ঞানের উপর বড় দার্শনিক হিসেবে বিবেচনা করি, তিনি রাজা বাদশাদের খয়ের খাজা চাটুকার যারা তাদেরকে পছন্দ করতেন। তার বক্তব্য হল একজন খাঁটি বুদ্ধিজীবী, দায়িত্ব হল সত্য কথা, সঠিক কথাকে উচ্চারণ করা এবং এর জন্য যদি মৃত্যুবরণ করতে হয় সেই মৃত্যুকে আসবে। কাজেই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামে বুদ্ধিজীবীদের বিরাট অবদান। 1948 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারা তাদের লেখনী দ্বারা জাতিকে সংহত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, সংগ্রামের জন্য মানসিকভাবে তৈরি করেছেন। এবং তাদের যদি এই ভূমিকা না থাকতো তাইলে আমরা মুক্তিযুদ্ধ দেখতে পেতাম। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই বুদ্ধিজীবীরা যখন নিহত হলো এবং দেশ 16ই ডিসেম্বর বিজয় অর্জন করল, তারপর ভারতের পক্ষ থেকে তৎকালীন সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদের বাংলাদেশে বুদ্ধিজীবী, প্রযুক্তিবিদ, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার অনেক নিহত হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে। ভারত সরকার এই শূন্যতা পূরণ করার জন্য বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞদেরকে দিয়ে এই যে একটা শূন্যতা হলো, সেই শূন্যতা পূরণ করতে চান। আমাদের সৌভাগ্য বলব, সেদিন যদি ভারতের এই প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে জাতির এমনি আমরা নানাভাবে অভিশাপ করব, আরেকটা অভিশাপ আমাদের উপর চাপানো। এবং সেদিনকার সরকার অবশ্য এই প্রস্তাবে রাজি হন। আমি যতদূর জানি, অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলার অধ্যাপক, নজরুল গবেষক, তিনি যখন শুনলেন সেই 72 সালে এই প্রস্তাবের কথা, তিনি পরিষ্কার বললেন, তাইলে আমরা কেন রয়েছি। কাজে সেই দিন ভারতের অভিশক্তি ছিল যে তাদের দেশ থেকে পাঠানো বুদ্ধিজীবীদের দিয়ে আমাদের জাতীয় সত্তাকে, আমাদের চিন্তা ভাবনাকে প্রবাহিত করা সেই খাতের দিকে, যেই খাত তাদের স্বার্থ রক্ষা করে। সুতরাং পুরো বিষয়টি অত সহজ নয়। আবার বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আলবদর রাজাকারদের যে ভূমিকা, সেটাও কিন্তু আজকে বলতে হবে। এবং পাকিস্তান সামরিক বাহিনী যে ভূমিকা ছিল সেটাও বলতে হবে। তবে কাউকে দোষারোপ করার আগে প্রমাণ হাজির করতে হয়।
আপনাদেরকে আমি একটা ঘটনার কথা বলব। সেই সময় ভূঁইয়া ইকবাল ছিলেন একজন সাংবাদিক, আমার অনুজ এবং আমার সঙ্গে ছাত্র সংগঠন করতে। তার বাবা বঙ্গভবনে অর্থাৎ তৎকালে লাট ভবনে গভর্নর হাউসে চাকরি করতেন। তাদের বাসা ছিল এই বঙ্গভবন চত্বরের ভিতরে। আপনারা জানেন যে বোমা বর্ষণের ফলে, বম্বিং এন্ড স্ট্রেফিং এর ফলে বঙ্গভবনের মূল ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কাগজপত্র সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভূঁইয়া ইকবাল সেখানে গিয়ে দেখতে পান যেখানে একজন পাকিস্তানি সামরিক কর্তা সেখানে বসতেন, গভর্নরের সামরিক অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন, রাও ফরমান আলীর টেবিলে একটা ডায়েরি পাওয়া গেল। সেই ডায়েরিতে বিভিন্ন বুদ্ধিজীবীর নাম পাওয়া গেছে এবং ভূঁইয়া ইকবাল আমাকে সেই কাগজটা দেখালো। আমি বললাম, তুমি দৈনিক বাংলায় কাজ করো, তুমি দৈনিক বাংলায় এইটার প্রতিলিপি সহ খবরটা দিয়ে দাও, ছাপিয়ে দাও। পরের দিন দৈনিক বাংলায় এই খবরটা আসলো এবং বেশ গুরুত্ব সহকারে তখনকার দৈনিক বাংলায় এই খবরটা ছাপানো হলো। তো ভূঁইয়া ইকবাল আমার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। সেই ভূঁইয়া ইকবাল সাহেবও এখন আর নাই, গেছে। কিছুদিন আগে, কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের আজকে একটা বিরাট দুর্যোগ এই জাতীয়তাবাদী শক্তির উপর চলছে। এই দুর্যোগটা হলো জাতীয়তাবাদী শক্তির আইকন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার অসুস্থতা এমন পর্যায়ে গেছে যেটা আমরা তার চিকিৎসকদের প্রেস কনফারেন্স এবং বক্তব্য থেকে জানতে পেরেছি যে এই দেশে তার চিকিৎসা করা সম্ভব নয়। তার জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন, যে প্রযুক্তির প্রয়োজন, সেটা বাংলাদেশে নাই। সে কারণেই তাকে বিদেশে যে কোনো অতি উন্নত চিকিৎসালয়ে চিকিৎসাটা করানো প্রয়োজন। যখনই তার চিকিৎসার বিষয়টা উত্থাপিত হয় তখনই প্রতিপক্ষ বলে ওঠে বেগম খালেদা জিয়ার চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য সেই কি বলে গ্রেনেড হামলার ঘটনা, অন্যান্য ঘটনার কথা তারা উল্লেখ করে। আমার কথা হল, এইরকম একজন জনপ্রিয় নেত্রী যার জনপ্রিয়তা একেবারে এক বিন্দু পরিমাণও কমেনি এবং মানুষ তাকে ভালোবাসে এবং তার একটা সম্মোহনী ক্ষমতা আছে, সেই মানুষটিকে রক্ষা করা এবং তার দেশপ্রেম প্রগাঢ় আজকের এই মুহূর্তে বিএনপির নেতৃত্বে সরাসরি তার থাকাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু তাকে কারাদণ্ড দিয়ে তার হাত পা দুটো ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি যাতে আর কোনো ভূমিকা না পালন করতে পারেন সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি শাসক গোষ্ঠীর কাছে আবেদন জানাবো, আপনাদের সম্মতি হওয়া উচিত, সম্মতি হবে একদিন আপনাদের, কিন্তু যেদিন সেই সম্মতি হবে সেদিন অনেক
দেরি হয়ে যাবে, আর বিলম্ব করবেন না। ধন্যবাদ। আমাদের আমি দেখছি যে মঞ্চের ডাইনে এবং বামে অনেকেই দাঁড়িয়ে আছেন। অনুরোধ করছি যে আপনারা যদি সামনে গিয়ে বসেন, আমাদের অনুষ্ঠানের যে আলোচনা সভার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে বাম দিকে যারা আছে সবাই সামনে চলে যান, ডাইনে বামে যারা আছে সামনে চলে যান। এখানে যারা ডাইন দিকে আপনি দাঁড়িয়ে আছে, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। তার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবী হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতি আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত এই সভার প্রধান অতিথি আমাদের দলের বয়োজ্যেষ্ঠ স্ট্যান্ডিং কমিটির সদস্য সম্মানিত ডক্টর মোশাররফ হোসেন, উপস্থিত আমার সহকর্মী জনাব মির্জা আব্বাস, উপস্থিত আমাদের ছাত্র জীবনের নেতা, ছাত্র জীবনের রাজনৈতিক শিক্ষা গুরু আলোচক ডক্টর মাহবুল্লাহ এবং সাবেক উপাচার্য, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বিএনপির কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, যে কারণে আজকের এই বুদ্ধিজীবীদের আত্মহুতি, যে কারণে লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, আজকে সেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যারা অগ্রগণী ভূমিকা পালন করেছিল তাদেরকে অবমূল্যায়নের চরমে চলে গেছে। 25শে মার্চ রাতে যখন পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত আমাদের হামলা করছিল, সে সময় বাঙালি জাতি একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখছিল, কিন্তু অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করার জন্য সেই আলোচনা করতে করতে পাকিস্তানের মসনদে বসার আগে ইলিয়া খান 25শে মার্চ রাত্রে আমাদেরকে অতর্কিত হামলা করে। সেই হামলার ফলে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেও কিছু করতে পারে নাই, শুধু লাশ হয়ে বাড়ি ফিরেছে। এরপরে ছিল চরম হতাশা, যখন আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভল্ট করে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাঙালি সৈন্যদের নিয়ে রিভল্ট করলো এবং কালুরঘাট থেকে ঘোষণা করলো বাংলাদেশের স্বাধীনতা। তখন থেকে শুরু হলো বাংলাদেশের একদিকে আলোচনা,
আলোচনার ফলশ্রুতিতে পাকিস্তানি যার নেতৃত্বে আলোচনা হচ্ছিল বাঙালিদের, তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গেল। আর একদিকে আমাদের নেতা যুদ্ধ ঘোষণা করে বাঙালি জাতিকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করল। শুরু হলো মুক্তিযুদ্ধ। ঠিক মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে মাওলানা ভাই বলেছেন, ভুইয়া ইকবাল লাল ফরমানের সেই লিস্টটি সংগ্রহ করে মাহবুল্লাহ ভাইকে দেখিয়েছিল এবং দৈনিক বাংলায় প্রকাশ হয়েছিল। সেই লিস্ট অনুসারে পাকিস্তানিরা আমরা বাংলাদেশের কিছু তাদের দালালরা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। হত্যা করার মূল কারণটা ছিল যে বাংলাদেশকে বুদ্ধিহীন করে ফেলার জন্য। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, তখন আমাদের দেশের বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সংগঠন করতে যে সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তানের আর্মি করতে গ্রেফতার করে এবং গ্রেফতার হয়ে জেলে 2 সন্তান নিয়ে জেলে চলে যান। আজকে 50 বছর পরে বাঙালি জাতি যে কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তান আমাদের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ক্ষমতার অধিকার থেকে বঞ্চিত করেছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে যে সরকার ক্ষমতাসীন হয়ে আছে, সেই ক্ষমতাসীন এহিয়া সরকাররা যা করেছে তার চেয়ে এখন বেশি করছে। যার যুদ্ধে নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, যার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সেই বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখে তার মৃত্যুর সাথে লড়াই করছেন। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, 25শে মার্চের রাত্রের পরে যে অবস্থা, তার থেকে খুব ভালো অবস্থায় নেই। সেই জন্যই আজকে লজ্জা লাগে যে দেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, আজকে সেই দেশে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান জনগণের টাকা দিয়ে চলে, সেই প্রতিষ্ঠানের আমেরিকান সরকার স্যাংশন দিয়ে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে স্যাংশন দিয়েছে। এই লজ্জা আমাদের পুরো জাতির, এবং এই সরকার এই লজ্জার ব্যবস্থা করেছে। এই সরকারের ক্ষমতায় থাকার একদিনও অধিকার নাই। সুতরাং আজকে যে 17 এপ্রিল তাজউদ্দিনের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেখানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছিল, যে সাম্যের কথা বলা হয়েছিল, মানবিক অধিকারের কথা বলা হয়েছিল, একটিও আজকে বাংলাদেশে নাই। শুধু আসুন আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আবার শহীদ জিয়া যে ঘোষণা করেছিল স্বাধীনতার, সেই ঘোষণার থেকে শিক্ষা গ্রহণ করে আর একটা যুদ্ধ করে এবং এই সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার মনে হয় আজকের দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের নেত্রী যিনি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের আত্মার শান্তির জন্য আমরা আর একবার একটা যুদ্ধ করি এবং দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
এ পর্যায়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত আলোচক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস, তাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, একটা সুন্দর মুশারফ হোসেন, আমার পর্যবেক্ষকবৃন্দ, আমার সামনে অনুষ্ঠান, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আপনার কথা শুনে আসছেন, অনেকক্ষণ যাবো। আমি বেশি লম্বা করবো না, আমি খুব ছোট্ট করে শেষ করবো। বোধহয় যেহেতু সবার বক্তব্য শুনি নাই, নিশ্চয়ই কোনো না কোনো বক্তব্য বলেছেন। আমি একটা পড়েছিলাম কোনো একটা বইয়ে অনেক আগে। এটা হলো যে কোন রাষ্ট্রকে ধ্বংস করতে হলে, কোন জাতিকে ধ্বংস করতে হলে সেই রাষ্ট্র কিংবা জাতিকে রক্তারক্তি কিংবা খুনাখুনির কোনো প্রয়োজন নাই। শুধু ওই দেশের লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দাও, শুধু লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিতে হবে। আবার অন্যদিকে কিছু বুদ্ধিজীবী, কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু পেশাজীবী, কিছু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এদেরকে যদি হত্যা করা যায় তাহলে হয়তো এদেশের শিক্ষার মান কমে আসবে। তো একই চিন্তা ভাবনা দেশ স্বাধীনতার প্রাককালে, অর্থাৎ বিজয়ের প্রাককালে 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে হত্যা করা হলো তাদের স্মরণে আমি আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই যে যারা নিহত হলেন, শাহাদাত করলেন, তারা থাকলে কি হতো, না থাকলে কি হতো আমি জানি না। কিন্তু আজকে দেখেন সেদিন যারা হত্যা করেছিল তারা কারা? তারা ছিল এই দেশেরই আল বদর এবং রাজাকার, বাইরে থেকে কিন্তু আসেন। যখন লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে বাদে ধরে নিয়ে যায় তখন ক্লাইভের সংখ্যা ছিল মাত্র 3000, মাত্র 3000 সৈন্য। তার মধ্যে 1500 ছিল ওই যে যারা নাকি ব্রিটেনে লাফাঙ্গিরি করতো, লাফাঙ্গা মানে একটু দুষ্টামি বদমাশি করতো এরা, আর 1500 ছিল প্রশিক্ষিত সোলজার, আর বাকি ছিল এরা সব এই দেশের লোক। রাজাকার আল বদর স্বাধীনতা বিরোধী, এরা কিন্তু বাইরে থেকে আসে না, এরা কিন্তু আমার দেশের লোক হিসাবে। আজকে দেখেন স্বাধীনতার মাত্র বিজয়ের মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর এই লোকগুলোকে মারা হলো। আর গত 10 বছরে ওই লোকগুলোকে মারলো কি কারণে? একটা ভয়ে যে আমরা একটা শিক্ষার শূন্যতা তৈরি করে যাই, শিক্ষার শূন্যতা তারা তৈরি করে যাচ্ছে। আর আমাদেরকে এই 10 বছরে রাজনীতি শূন্যতা করার জন্য, মেধা শূন্য করার জন্য এই দেশের ছাত্র, যুবক, শ্রমিক এরকম প্রায় 500 জন লোককে আমাদের খুন করেছে, হত্যা করেছে। তফাৎ খুব একটা নাই,
তফাৎ কিন্তু খুব একটা তফাৎ নাই। এবং দেখেন এখানে এই মঞ্চে যারা আছে আমাদের শিক্ষকবৃন্দ ছাড়া সামনে যারা আছে তাদের কারো বিরুদ্ধে মামলা নাই এমন বোধহয় কেউ এখানে নাই। কারণটা কি? যখন আমার সঙ্গে অনেকের সঙ্গে কথা যখন হয়, ভাই আপনার পাইলে বহুদিন দেখা হয় না, আমি বলি কি জানেন, যে আমার সাথে দেখা হবে কোর্টে গেলে, কোর্টের বারান্দা পাওয়া যাবে। আমরা কোর্টের বারান্দায় ব্যস্ত থাকি, আমাদেরকে ব্যস্ত রাখা হয় দেশের জন্য, জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কোনো কাজ করার সুযোগ আমাদের দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আর এই সরকার এই সুযোগে একটা অরাজক পরিস্থিতি দেশে তৈরি করছে। আজকে যে সময় আমাদের এই সভা হচ্ছে, এই ধরনের সভাগুলোতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে থাকতেন। এই অনুষ্ঠানগুলিতে উনি সামনে সদা হিসেবে থাকতেন, আমরা বক্তব্য রাখতাম। আজকে তিনি নাই, তিনি কোথায় আছেন? তিনি হাসপাতালে, এবং তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। চিকিৎসা বাংলাদেশের চিকিৎসকরা তার আশা ছেড়ে দিয়েছে যে আমরা তারা চিকিৎসা করতে পারবো না। এখন আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো, আবেদন, নিবেদন, আন্দোলন, মিছিল, মিটিং কত কিছু তো করতেছি, কিন্তু কোনো কথা ওরা শুনছে না। অন্যদিকে দেখেন, এই যে কয়েকদিন আগে একটা ওই পাগলের দলের একটা পাগল আছে না কিনা, একটা আজে বাজে কথা বলে একটা সিন ক্রিয়েট করলো। আল্লাহ কি রহমত দেখেন, আল্লাহর কি বিচারটা দেখাইছিল, আমি এটাই বলতেছি। সে কোনো দেশে গিয়ে জায়গা পেল না, এবং তাকে দুবাই এয়ারপোর্টে মেঝেতে শুয়ে থাকতে হয়েছে। এটা হলো আল্লাহর বিচার। আজকে আমার দেশের নেত্রীকে যে অত্যাচার করা হচ্ছে, আমার নেত্রী অত্যাচার করা হচ্ছে, তার জন্য ঠিক অমোঘ ভাবেই আল্লাহর বিচার হয়ে যাবে, হয়ে আসবে, কেউ থেকে রাখতে পারবে না। কি ব্যাপার হবে সেটা? আল্লাহ নিজে হাতে কিছু করবেন না, নিশ্চয়ই আমাদেরকে শক্তি যোগাবেন, ক্ষমতা দেবেন। আমরা আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করবো এবং প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান বিদেশে কষ্ট করছেন, তিনি দেশে আসতে পারছেন না, এমন সব মামলা দিয়ে রাখছেন, এমনকি কিছু রায়ও দিয়ে দিচ্ছে। বিষয়টা হলো এই দেশে কোন রকম কাজ বিএনপিকে দিয়ে করা যাবে না। তো আমি যেটা বলছিলাম, বুদ্ধিজীবী হত্যা আর আমাদের কর্মী হত্যা কোন পার্থক্য তো আমার কাছে নাই, একই উদ্দেশ্যে মিলেছে। তারা বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে যে উদ্দেশ্যে মিলেছিল, আমার নেতা কর্মীদের নেতা আওয়ামী লীগ একই উদ্দেশ্যে মিলেছে। সুতরাং এই সরকারের পতন ঘটানো ছাড়া আমরা দেশের গণতন্ত্র মুক্ত করতে পারবো না, নেত্রীকে মুক্ত করতে পারবো না, আমাদের তারেক রহমানকে দেশে আনতে পারবো না। আমাদের করণীয় কি এখন? শুধু আমাদের করণীয়, আমরা যখন আসবো কিংবা মিটিং হবে তখন শুধু স্লোগান দেওয়াই আমাদের কাজ না। আমাদের কাজ হলো যথাযথভাবে আন্দোলন গড়ে তোলা, এবং আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো আমাদের কৃত লক্ষ্যে আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল 14ই ডিসেম্বর সকাল 8:30 আমরা বুদ্ধিজীবী মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করব। দলের সম্মানিত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে এই শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করবেন। আমাদের দলের সকল পর্যায়ে, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের 16ই ডিসেম্বর সকাল 8:30 আমরা
সাভার স্মৃতিসৌধে একই সময়ে একইভাবে উপস্থিত থেকে দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করবে। দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সংগ্রামী মহাসচিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে এই শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করবেন। সবাইকে 14ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর এই নির্ধারিত সময়ে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট বুদ্ধিজীবীবৃন্দ, সাময়িক উপস্থিত দলের এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য আজকে এই আলোচনা সভায় উপস্থিত হয়েছি। আমি প্রথমেই যারা আমাদের বিজয়ের দিনের 2 দিন আগে যে সকল বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সেই সাথে সাথে স্বাধীনতার ঘোষক এবং সেনাবাহিনী থেকে যিনি প্রথম রিভোল্ট করে পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্ট করেছিলেন, পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তৎকালীন মেজর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমকে আমি স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, মা বোনেরা যারা ইজ্জত দিয়েছেন, এদেশের মানুষ যারা এই আন্দোলনে শরিক হয়ে, এই মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন, আমি সকলকে আজকে স্মরণ করছি। বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল আসলে আমাদের বিজয়ের 2 দিন আগে। ঢাকা শহর তখন অবরুদ্ধ ছিল। আসলে এই 14 তারিখে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই স্বাধীন। ঢাকার বাইরে তখন অপেক্ষমান, আর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের জন্য অপেক্ষমান। এমনি সময় এ ধরনের ঘটনা, এটা অকল্পনীয়। তারপরেও এটা ঘটানো হয়েছে। কেন ঘটানো হয়েছে? যারা পরাজিত হয়ে যাচ্ছিল তারা মনে করেছিল যে যদি এদেশের বুদ্ধিজীবীদেরকে শেষ করে দেওয়া যায় তাহলে সাময়িকভাবে হয়তো তারা বিজয়ী হবে, কিন্তু দেশ হয়তো টিকিয়ে রাখতে পারবে না। এই দুরভিসন্ধি নিয়ে সেই দিন শহীদদেরকে, এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা যে সম্পূর্ণ ভুল ছিল এটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। আজকে আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সেই শহীদ বুদ্ধিজীবীদের যখন স্মরণ করছি,
তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আজকে স্বাধীনতার 50 বছর যে সকল পরাজিত শক্তি বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, এদেশের আইন শৃঙ্খলা এবং শান্তি বিনষ্ট করতে যে উদ্দেশ্য নিয়ে হত্যাকাণ্ড করেছিল, আজকে 50 বছর পরে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখি? অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে বাংলাদেশে যা চলছে, বাংলাদেশ একটা অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, আজকে বাংলাদেশে অনুপস্থিত। মানুষের অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই। অর্থনৈতিকভাবে যে সাম্যের, অর্থনৈতিক সাম্যের জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল, সে অর্থনীতি বাংলাদেশে আজকে বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। এমনি একটি অবস্থায় দেশে আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা আজকে বর্তমান এই স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রণে। এমনি একটি অবস্থায় আমাদেরকে আজকে স্বাধীনতার 50 বছর পরে আমাদের আজকে মূল্যায়ন করতে হচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা এতদিন আমরা বহুবার বলেছি যে এদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, মানুষ ভোট দিতে পারে না। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বহু মিথ্যাচারের মধ্যে এটা একটা মিথ্যাচার করছে যে এই দেশে নাকি গণতন্ত্র খুব শক্তিশালী। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমেরিকায় গণতান্ত্রিক একটি কনভেনশন হয়েছে, বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। তাদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে গণতন্ত্র নাই, এটা নন ডেমোক্রেটিক কান্ট্রি, তাই ডেমোক্রেসির কনভেনশনে ডাকার কথা না। আর এই সরকার কি বলল যে যারা এই কনভেনশন করছে তাদের গণতন্ত্র হলো একটু নরম গণতন্ত্র, আর বাংলাদেশে নাকি খুব শক্তিশালী গণতন্ত্র। এই জন্য শক্তিশালী গণতন্ত্রের দেশে এই কনভেনশনে আহ্বান করে নেয়। এইভাবে আপনারা দেখবেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 50 বছর বাংলাদেশে যা ঘটছে সব কিছুই একটা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের বিভ্রান্ত করার জন্য এই সরকার সর্বদাই সচেষ্ট রয়েছে। আজকে আমরা দেখতে পেলাম যে আমেরিকা থেকে আমাদের বাংলাদেশের একটি প্রতিষ্ঠান র্যাবকে তারা স্যাংশন দিয়েছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। আমরা বলতে চাই স্বাধীনতার 50 বছর পরে এই ধরনের ঘটনা এটা কিন্তু প্রথম। এটা আমাদের জন্য লজ্জাজনক। যত রকমের ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, আজকে এই আওয়ামী লীগ বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা করেছে, মানুষের অধিকার হরণ করেছে এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে এই দল নিজেরা নিয়ন্ত্রণ করে আজকে বাংলাদেশকে একটা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে। এই কথা যে আমরা বলেছি, এই কথা কিন্তু আজকে আমরা নয়, সারা বিশ্ব জেনে ফেলেছে। তাই আজকে সারা বিশ্ব থেকে এই বাংলাদেশকে যে গণতান্ত্রিক দেশ নয়, এখানে যে মানবাধিকার নাই, তা আজকে কিন্তু জানান দিয়ে এই বাংলাদেশের ভাবমূর্তি আজকে বিনষ্ট হয়েছে। এই ভাবমূর্তি বিনষ্ট করার জন্য দায়ী কারা? গত 12 বছর যারা ভোট ছাড়া গায়ের জোরে ক্ষমতায় থেকে শুধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আর তাদের কিছু লোকজনের পকেট ভর্তি করার জন্য
উন্নয়নের নামে বড় বড় যে প্রজেক্ট নিয়ে, মেগা প্রজেক্ট নিয়ে, মেগা কমিশনের জন্য আজকে যে গলাবাজি করেছে, আজকে কিন্তু তারা সারা বিশ্বের কাছে আজকে এক্সপোজ হয়ে গিয়েছে। এটা যতই তারা আর এটাকে ধামাচাপা দিতে চায়, ধামাচাপা দেওয়া সম্ভব হবে না। আজকে যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করেছে, আজকে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই বাংলাদেশের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আজকে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নাই। অতএব গণতন্ত্র যারা হত্যা করেছে, মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্র ফিরিয়ে দেবে না, মানুষের অধিকারও ফিরিয়ে দেবে না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বাকশালের হাত থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যে যে অবস্থায় আছি না কেন, আমাদের এখন দায়িত্ব সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। আজকে আমাদের নেত্রী, আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সরকার বেআইনি একটি মামলায়, একটি মানহানি মামলায় এবং ফরমাইশি রায়ের মাধ্যমে দেশনেত্রীকে কারাগারে করেছিলেন। সেই জন্য তিনি অসুস্থ হয়ে আজকে কারাগারে, আজকে হাসপাতালে। উন্নত চিকিৎসা করা নেওয়া একজন এই বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মানবিক অধিকার এবং মৌলিক অধিকার। কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বলা হয় আইনের কথা, যে এক্সিকিউটিভ অর্ডারে বেগম খালেদা জিয়া এখন সাময়িকভাবে সাজা মুক্ত, অর্থাৎ স্বাধীন, সেই এক্সিকিউটিভ অর্ডারে একটা শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই 401 ধারায় 1 উপধারায় সেখানে লেখা আছে যে শর্ত দিতেও পারে, শর্ত মুক্ত এই আদেশ দিতে পারে। আজকে শুধুমাত্র ওই এক্সিকিউটিভ অর্ডার দিতে যে শর্তটি দেওয়া আছে, সেই শর্তটি তুলে দিয়ে একটি সংশোধনী দিলে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে। সহজ, অথচ আমাদেরকে হাইকোর্ট দেখানো হচ্ছে, আইন দেখানো হচ্ছে, বিবেচনা করা হচ্ছে, আইন পরীক্ষা করা হচ্ছে। কোনো পরীক্ষা দরকার নাই, কোনো আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার, বাধা হচ্ছে এই সরকারের প্রধানমন্ত্রী। শর্তটা তুলে দেন, আপনাদের কাছে আমরা যাব না আমাদের নেত্রীকে বিদেশে পাঠানোর জন্য। নেত্রী বিদেশে গিয়ে তার উপযুক্ত জায়গায় তিনি চিকিৎসা নেবেন। আজকে আমাদেরকে নেত্রীর এই মুক্তি, উন্নত চিকিৎসা বিদেশে গিয়ে এবং এই দেশ থেকে, এই স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করার জন্য আমাদেরই পবিত্র দায়িত্ব। তাই আমি আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই যে আমরা জাতীয়তাবাদী, দেশপ্রেমিক শক্তি এবং গণতান্ত্রিক শক্তি সকলকে ঐক্যবদ্ধ করে ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আলোচনা সভার শেষ পর্যায়ে সভাপতি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আজকের এই আলোচনা সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সভাপতি বক্তব্য রাখছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেতা, গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আজকে এখানে আলোচনা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আজকে এখানে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং আমাদের নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাথীবৃন্দ, শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করছি 50 বছর পূর্তিতে, স্বাধীনতার 50 বছর পূর্তিতে। আজকে 50 বছর পরে যখন আমরা এই দিনটিকে স্মরণ করছি, আমরা সবাই জানি যে এই দিনটিতে আমরা স্মরণ করি কেন, যে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাসে আমাদের যে সমস্ত অগণিত মানুষকে হত্যা করা হয়েছিল, তার মধ্যে এই শেষের দিন কটিতে আমাদের এই দেশের যারা সবচেয়ে মেধাবী মানুষ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, আইনজীবী, বেছে বেছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। পাকিস্তান আলাদা বাহিনী তাদের হত্যা করেছিল। প্রিয় সাথীবৃন্দ, এই হত্যার উদ্দেশ্য আমাদের আলোচকবৃন্দ বর্ণনা করেছে। একটি জাতি যখন তার যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে চলেছে, তার নিজের একটা স্বাধীন অস্তিত্ব প্রমাণ করতে চলেছে, সেই সময় তারা মনে করেছে যে এই জাতির সবচেয়ে মেধাবী মানুষগুলোকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এই জাতি কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু সেটাতে তারা সফল হয়নি। তার দুদিন পরে দেশ স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালে আমাদের বাংলাদেশের মানুষ তারা যখন তাদের স্বাধীনতাকে অর্থবহ করতে চেষ্টা করেছে, তখন বাংলাদেশ কিন্তু আজকে 50 বছর টিকে রয়েছে। বন্ধুগণ, এই টিকে থাকা 50 বছরের টিকে থাকা আমরা যেটা দেখছি যে 1971 সালে এই 14 ডিসেম্বরের যে চিত্র, পাক হানাদার বাহিনী যে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের হত্যা করেছিল, আজকের এই চেহারাতে খুব একটা পার্থক্য নেই। আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের যারা তরুণ যুবক তাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্য। আমরা দেখেছি আমাদের সাংবাদিকদেরকে, তাদেরকে প্রায় 150 সাংবাদিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্য, এবং 4500 উপরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের অধ্যাপক যারা আছেন তাদের অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখছি আমাদের অনেক ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, আজকে যে সরকার যারা আজকে স্বাধীনতার কথা বলে আমাদের এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন অত্যাচারের, তারা কোনো মতেই 1971 সালের সেই হানাদার বাহিনী থেকে কোন অংশেই তাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেননি। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যে আজকে 50 বছরে যখন আমরা আমাদের স্বাধীনতাকে সুসংগত করার কথা, আমাদের সার্বভৌমত্বকে সুসংগত করার কথা, যখন আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো অনেক উপরে নিয়ে যাওয়ার কথা, তখন এমন একটি সরকার যারা আজকে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছে, যারা আজকে জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই এবং জনগণের অত্যাচার নির্যাতন চালিয়ে আজকে তারা ক্ষমতায় জোর করে বসে আছে, আজকে তারা সারা বিশ্বে বাংলাদেশের সমস্ত সম্মানকে পূর্ণ করেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্র আমাদের একটি প্রতিষ্ঠান একটা
আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, বাহিনীর প্রতিষ্ঠান তাদেরকে সমালোচনা করেছে। শুধু তাই নয়, তাদের 60 জন কর্মকর্তাকে তারা আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করেছে। কারণটা কি? খুব পরিষ্কার করে তারা বলেছে এরা মানবাধিকার লঙ্ঘন করেছে। অর্থাৎ বাংলাদেশে তারা মানুষকে অন্যায়ভাবে, বেআইনিভাবে খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আমরা দেখেছি এখানে বলা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে, এবং আইন আপনার যে সমস্ত অধিকার প্রতিষ্ঠান আছে তারা বলছে এখানে প্রায় 600-এর উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, এখানে 1000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা আজকে দেখলাম যে তাদেরকে এখন সাফাই গাওয়া হচ্ছে তাদের পক্ষে, সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা তাদের পক্ষে সাফাই আছে। কিন্তু যে ক্ষতি হওয়ার, সে ক্ষতি কিন্তু হয়ে গেল। বাংলাদেশ চিহ্নিত হয়ে গেল বিশ্বের দরবারে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষের কোনো স্বাধীনতা থাকে না, যেখানে আইন বলতে কিছু থাকে না, যেখানে সরকারের লোকেরা নিজেরাই আইন ভঙ্গ করে এবং জনগণের অধিকারকে হরণ করে নেয়। আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এখানে আজকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে তারা পঙ্গু করে ফেলেছে, লুটপাটের একটা অর্থনীতি তৈরি করেছে। আমরা দেখছি অত্যন্ত পরিষ্কার করে যেখানে মুষ্টিমেয় মানুষ যারা শুধু এই আওয়ামী লীগ সরকারের সমর্থন পুষ্ট তারাই ধনী হচ্ছেন, আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে এবং দারিদ্র্যের সীমা আরো নিচে নেমে গেছে। বন্ধুগণ, কি দুর্ভাগ্যের কথা আমাদের যে নেত্রী স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করলেন, যিনি পুরো সময়টা পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, আটক ছিলেন, তার 2 শিশু সন্তানকে নিয়ে, একজন আমাদের বর্তমান নেতা, যিনি আমাদেরকে নতুন করে পথ দেখাচ্ছেন, যিনি আমাদেরকে আশার আলো দেখাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর আরাফাত রহমান কোকো, তাদের শিশু তখন তারা তাদেরকে হাতে ধরে তিনি তখন চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছেন। কখন? যখন তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, সেই সময়ে থেকে তিনি পালিয়ে এসছেন চট্টগ্রাম থেকে। ঢাকায় তার আত্মীয় বসাতে ছিলেন, সেইখান থেকে তাকে এবং তার 2 সন্তানকে পাক হানাদার বাহিনী গ্রেফতার করে নিয়ে গেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত আজকেও তিনি পাকিস্তান হানাদার বাহিনী কারাগারে ছিলেন। তাকে আজকে বিনা চিকিৎসায় বলা যাবে, এই জন্যে যে যদিও এখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, যদিও তার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, কিন্তু তারা পরিষ্কার করে বলেছেন যেখানে আমাদের সেই প্রযুক্তি নেই যে প্রযুক্তি দিয়ে আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি, তাকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, আজকে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে আমরা জানি মিথ্যা মামলা, সাজানো মামলা। কেন? তার দেশের যে বেগম খালেদা জিয়া তিনি একমাত্র ব্যক্তি, জনগণের একমাত্র জনপ্রিয় নেতা, যিনি ডাক দিলে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। সেই কারণে তাকে তারা আটক করে রাখতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তার জীবন শেষ করার জন্য এখন তারা সহযোগিতা করছে, তার জীবন নাশের সহযোগিতা করছে। আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি বারবার, নিশ্চয়ই ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন এবং আমাদের জনগণের দুর্বল ঐক্যের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হবে, যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন এবং তার চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন। আজকে বন্ধুগণ, সেই জন্যই আজকের এই দিনে আমরা আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমাদের যে সেই সমস্ত বুদ্ধিজীবী তারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন, যারা তাদের রক্ত দিয়ে দিয়েছেন শুধু স্বাধীনতার জন্য, বাংলাদেশের জন্য, তাদের এই আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি আমরা সত্যিকার অর্থে একটা আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এবং স্বাধীনতার যে ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে। যদি দেশের থেকে মুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমাদের যে 35 লক্ষ মানুষের যে মিথ্যা মামলা তাকে প্রত্যাহার করে আমাদের যে সমস্ত ভাইরা গুম হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মা তখনই শান্তি পাবে যদি আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমরা এই দিনে সেই শপথ গ্রহণ করি এবং পরম আল্লাহ তাআলার কাছে
তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সঙ্গে আমরা আমাদের ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশকে মুক্ত করি। এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমারক দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। যারা আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিট থেকে এখানে এসে অংশগ্রহণ করেছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের সবাই এখানে ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারতের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।